দেশভাগের সময় ওপার বাংলা থেকে লক্ষ লক্ষ শরণার্থীর সঙ্গে শিয়ালদা স্টেশনে পৌঁছেছিলেন যোগেশ দত্তের পরিবার। কিন্তু এখানে এসেও দুর্ভাগ্য তাদের পিছু ছাড়েনি। অল্প সময় তিনি বাবা মাকে হারান। শুরু হয় দুঃখ দুর্দশার জীবন। তবে কখনো হাল ছাড়েননি তিনি। নিজেই মূকাভিনয় শিখলেন, নিজেকে প্রতিষ্ঠিত করলেন ক্রমশ। অশীতিপর এই শিল্পীর সঙ্গে সাক্ষাৎকারে উঠে এলো যোগেশ দত্তের জীবনযুদ্ধের কথা। বাবা মারা যাওয়ার 10 দিন পরে মা হাই ব্লাড প্রেসারে মারা যায়। তখন তো ব্লাড প্রেসারের ওষুধ ছিল না এবং মায়ের 3 দিন কোনো জ্ঞান ছিল না। চতুর্থ দিনে মা চলে গেল আমাদের ছেড়ে। কোথায় যাব আমরা? তখন শালকিয়ে থাকতেন আমার মামা, বিরাট বড় লোক, তখনকার ধীরেন মার্কা কলাই তাদের। সে মামা বাড়ি এসে দেখে অন্যরকম ব্যাপার। সেই গাড়ি চলছে, কেউ হাঁটছে না। তারপরে দ্বিতীয় কথা, সে ম্যানেজার আছে, সে বাজার করে দেয়, লোক আছে সে অন্য কাজ করে দেয়। শুধু তাই নয়, মামা বাড়ির ফুটফল বাস খাটতে খাটতে সময় চলে যেত। তারপরে ওইখানে একটা স্কুলে ভর্তি হলাম, শালকিয়া হিন্দি হাই স্কুল, এবং পাড়ায় একটা মণিমালা ছিল, সেই মণিমালা যেতাম। একদিন আমি খেতে বসেছি, আমার ভাতের সাথে একটু ছাই। আমি ঠাকুরকে বললাম, ওখানে তো ঠাকুর রান্না করতো, ঠাকুরের ছাই দিয়েছো কেন? বলে তোমার মামি মাই বলছে দিয়ে দিতে, ছাই দিয়ে দিতে, তুমি নাকি ভাত খাওয়ার উপযুক্ত না। তা আমি সেই রাত্রেই 3টে টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে এলাম। হাঁটতে হাঁটতে এসে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে দেখি প্ল্যাটফর্মে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সেই গাড়ির মধ্যে উঠে শুয়ে পড়লাম। ভোরবেলা উঠে দেখি গাড়িটা ছেড়ে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, এটা কি গাড়ি? একজনে বলছে গাড়িটা যাবে ভাগলপুর। বসে আছি, কিছুক্ষণ পরে আবার একজন বলল, তুমি কোথা থেকে এসছো? আমি মিথ্যে কথা বললাম যে আমি বাংলাদেশ থেকে এসছি, আমার বাবা মায়ের কাটে ফেলাইছে। ভদ্রলোক মায়া হলো, আমাকে একটা টাকা দিলেন, বলে এইটা তোর কাছে রাখ। তার কিছু পরে একজন কন্ডাক্টর এসে আমার কাঁধ ধরে নামিয়ে দিল, তোর টিকিট? আমার টিকিট নেই। বলে তাহলে নাম। যে জায়গাটার নাম বলো, সেই জায়গাটার নাম হচ্ছে রামপুরহাট। রামপুরহাটে নেবে বাঁদিকে স্টেশনের বাঁদিকে যে শহর, হাঁটতে হাঁটতে একটা জায়গায় গেলাম, গিয়ে দেখি একটা রাস্তা 3টে দিকে চলে গেছে, বাঁদিকে একটা, ডান দিকে একটা, সোজা একটা। আর মোড়ে একটা চায়ের দোকান। চায়ের দোকানের মালিকের নাম হচ্ছে গুলটন। বলে কি হয়েছে তোর? আমি পাড়ায় আছি। ওনার আমার উপর দয়া হলো, বললো কাপ প্লেট দিতে পারবি, চা দিতে পারবি? হ্যাঁ। উনি আমাকে একটা বড় সিঙ্গাড়া দিলেন। সেই সিঙ্গাড়া আর 1 কাপ চা খেয়ে রামপুরহাটে কাজে লাগলাম চায়ের দোকানে। ছাত্র জীবনে আমি ব্যঙ্গ কৌতুক করতাম। তখন এত নোংরা হাস্যকৌতুক হতো যে মা মেয়ে ছেলে একসাথে বসে দেখতে পারত না। তখন তারই প্রতিবাদে আমি করেছিলাম এক্সপ্লয়টেশন অব রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ কি শান্তিনিকেতন করতে এসেছিলেন, কি শান্তিনিকেতন হয়েছে। তারপরে আরেকটা করেছিলাম আমার ডায়েরির একটি পাতা, সেই ভেজাল তেল খেয়ে সে বেহালায় চোখ অন্ধ হয়ে গেল। সেই ছেলেটি প্রশ্ন রাখে যে আমি দেশের কাছে তোমাদের কাছে কি অন্যায় করেছি যে তেল খেয়ে আমার এই অবস্থা হলো। ছোটবেলা মণিমালা করতাম, সেই থেকে আবার কিন্তু একটা ছিল। একদিন এমনি সব জায়গায় কপি করতে যেতাম, সারা রাত বসে থাকতাম, কোনো আর্টিস্ট না এলে আমায় সুযোগ দেবে। সে অনুষ্ঠানের শেষে যখন আমার সুযোগ হলো না, আমাকে একটু আলুর দম আর লুচি দিল, তাই খেয়ে বাড়িতে চলে আসতাম। এই করতে করতে একদিন ভানুদা বললো, ভানু ব্যানার্জি বলে তুই তো ভালোই করস, কিন্তু পয়সা লোভী, নাহলে তোরা কেউ আদর দিব না। আমি একদিন দুপুরবেলা বসে আছি, এমনি প্রাইভেট বাড়িতে পড়তাম একা একা। হঠাৎ লেকে দেখি, এই যে লেকের কাপল যায়, তাদের অঙ্গভঙ্গি দেখে বোঝা যায় কে উডবি কাপল, কে লিগাল কাপল, কে ইলিগাল কাপল, কোনটা ফ্রাস্ট্রেটেড কাপল। তখন আমি ভাবলাম, কথা না বলে শুধু অঙ্গভঙ্গির দ্বারা যদি আমি কিছু করি তাহলে কি হবে। তখন আমার বয়স হচ্ছে 15। তখন তো আবার কত বন্ধু বান্ধব চেনাশোনা কলকাতার লোক নেই। সুরবাণী বলে একটা স্কুল আছে, তখন খুব বিখ্যাত ছিল। সেই স্কুলে সব আর্টিস্ট আসছে, হেমন্ত দা, মান্না দে, তারপর মানবেন্দ্র মুখার্জি, শ্যামল ঠ্যামল, সবাই ক্লাস নিত।
ওইখানেই আমার সাথে সবাই আলাপ হয়। তারপরে হঠাৎ আমি তাকে একদিন বললাম, তার যে ভদ্রমহিলা যিনি, আমি বললাম খেয়ালি তোর ড্রেসিং টেবিলটা আমার একটু ব্যবহার করতে দিবি? বলে তুই আবার ড্রেসিং টেবিলে কি করবি? তখন আমি ওই দরজা বন্ধ করে প্র্যাকটিস করতে আরম্ভ করলাম একটা মেয়ে ড্রেসিং টেবিলের সামনে কিভাবে সাজে। এই কয়েকদিন প্র্যাকটিস করে ওকে বললাম আমি একটা নির্বাক কৌতুক করেছি, দেখতো একটা মেয়ে ড্রেসিং টেবিলের সামনে কি করে। সে দেখে বললো মেয়েরা তোকে মারবে, ভালোই করছিস, আরো ভালো করে প্র্যাকটিস কর। একদিন একটা ফাংশনে গেলাম, গিয়ে বললাম আপনাদের ব্যঙ্গ কৌতুক দেখাবার আগে একটা নির্বাক কৌতুক আমি করেছি কথা না বলে, এটা দেখুন কি ভালো লাগে। তখন বালসারা সবে কলকাতায় এসেছি, খুব নাম। আমি বললাম বালসারাও নতুন, আপনি আমার সাথে একটু বাজিয়ে দেবেন, আমি একটা নির্বাক কৌতুক করবো কথা না বলে, লোক হাসাবার চেষ্টা করবো। বললো ঠিক আছে বেটা কর। তো আমি এমনি জামা কাপড় পরে একটা টুলে বসে দেখালাম দেখুন একটা মেয়ে ড্রেসিং টেবিলের সামনে কি করে। সে দেখি লোকে খুব দিল, সেই জন্ম নিল নির্বাক কৌতুক।